হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 2 আজকে আমাদের ফার্স্ট লেকচার। তো চ্যাপ্টার নাম্বার 2 হচ্ছে প্রজেক্ট ফর্মুলেশন অ্যান্ড অ্যাপ্রোচাল। এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস বন্টন করে দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা একটা ফর্মেটে ভাগ করছি। সেই ফর্মেটের নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। এই ক্যাপিটাল বাজেটিং এই অঙ্কগুলো আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের 2 নাম্বার চ্যাপ্টারের ক্ষেত্রে করছি। তো এই চ্যাপ্টারে যেহেতু একটা ফর্মেটই, তাহলে একটা ফর্মেট নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কিছু অঙ্ক করব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2015 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি যে 2015 সালে এই চ্যাপ্টার 2 থেকে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে, 2016 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 17 সালে পার্ট বিতে 2টা প্রশ্ন, 18 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 19 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 20 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 21 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 22 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন, 23 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন আছে। তোমরা পরীক্ষা দিবা 2024 সালে। আশা করি 2024 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সিতে একটা প্রশ্ন থাকবেই। যদি ভাগ্য ভালো থাকে তাহলে সেক্ষেত্রে পার্ট বিতেও প্রশ্ন আসতে পারে। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই চ্যাপ্টার জি আমাদের কত স্যার। মার্কে টার্গেট করে পড়বো? 14 মার্কে টার্গেট করে পড়বো। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে অঙ্ক শুরু করার জন্য সর্বপ্রথম তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক করার জন্য বাধ্যতামূলকভাবে আমাদের 3টা সাপোর্টিং ওয়ার্কিং করতে হবে। এই সাপোর্টিং ওয়ার্কিংয়ের মধ্যে 1 নাম্বার ওয়ার্কিংটা হচ্ছে ক্যালকুলেশন অফ এনসিও। এই এনসিও মানে হচ্ছে নিট ক্যাশ আউটলে। 2 নাম্বার ওয়ার্কিংটা হচ্ছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন মানে বাৎসরিক অবচয়। আর 3 নাম্বার ওয়ার্কিংটা হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, যেটাকে আমরা শর্টকাটে বলবো সিএফএটি, যার ফুল মিন হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তাহলে এই 3টা সাপোর্টিং ওয়ার্কিং তোমাদের করতে হবে। তো আসি, প্রথম যে সাপোর্টিং ওয়ার্কিং করব সেটা হচ্ছে এনসিউ। এনসিউ মানে হচ্ছে নিট ক্যাশ আউটলে, যার বাংলা হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ। তাহলে এনসিউর বাংলাটা কি বলো তো দেখি? প্রারম্ভিক বিনিয়োগ। বিনিয়োগ। এটা বের করার নিয়ম হচ্ছে পারচেস প্রাইস, অর্থাৎ সম্পত্তির ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ। আনুষঙ্গিক খরচগুলি কি হতে পারে? ইম্পোর্ট ডিউটি হতে পারে, কেয়ারিং কস্ট হতে পারে, ইনস্টলেশন কস্ট হতে পারে। তাহলে পারচেস প্রাইসের সাথে ইম্পোর্ট ডিউটি, কেয়ারিং কস্ট, ইনস্টলেশন চার্জ, এই কয়েকটা যোগ করে আমাদের হবে হচ্ছে টোটাল কস্ট। এই টোটাল কস্টের একটা নাম হচ্ছে অ্যামাউন্ট অফ বেসিস ফর ডিপ্রিসিয়েশন। আমরা এতটুকু না পড়ে আমরা জাস্ট বলবো টোটাল কস্ট। আর টোটাল কস্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল মানে কার্যকরী মূলধন যোগ করা হবে হচ্ছে এনসিও। তাহলে পারচেস প্রাইসের সাথে আমরা কি কি যোগ করব বলো তো দেখি? ইনপুট ডিউটি, ক্যারিং কস্ট, ইনস্টলেশন কস্ট, এই 3টা যোগ করে কি বের হবে? টোটাল কস্ট, টোটাল কস্টের সাথে যোগ করব কি? ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল। মনে থাকবে তো সবার? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসি। এখন যেহেতু আমরা এনসিও পাইলাম, এখন প্রশ্ন মনে রাখতে হবে যদি কোনো অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া না থাকে সেই অঙ্কে টোটাল কস্টেই এনসিও ধরতে হবে। কথাটা মনে থাকবে? জি। কি বললাম বলো তো দেখি? কোনো অঙ্কে যদি ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া না থাকে তাহলে টোটাল কস্ট আমরা কি ধরবো? এনসিও। এনসিও ধরবো। ক্লিয়ার কথা? জি ওকে স্যার। স্যার। এবার 2 নাম্বার স্টেপে আমরা শিখব হচ্ছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন, যার সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস সেলফ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। এই সূত্রটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করলাম হচ্ছে স্ট্রেট লাইন মেথডে ডিপ্রিসিয়েশন। কোন মেথড বলো দেখি? স্ট্রেট লাইন মেথড, স্টেট যেটাকে লাইন আমরা বলি হলো মেথড। সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন বের করার সূত্রটা আমরা কি বললাম বলো তো দেখি? টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। ইউজফুল লাইফ। ওকে, ঠিক আছে।
তাহলে আমরা 2 নাম্বার ওয়ার্কিংটা আমরা পড়লাম। এরপরে 3 নাম্বার ওয়ার্কিং হচ্ছে ক্যালকুলেশন অফ CF80। এখন এই CF80 নিয়ে একটু কথা বলা আছে, কথাটা মনে রাখতে হবে। সেটা হলো কিছু কিছু প্রশ্নে CF BT প্রশ্নে দেওয়া থাকবে, আবার কিছু কিছু প্রশ্নে CF80 দেওয়া থাকবে। এখন আমরা বুঝবো কিভাবে এই নিচেরটা দিয়ে আছে নাকি উপরেরটা দিয়ে আছে। এটা বুঝবো হলো প্রশ্নের মধ্যে যদি ট্যাক্স রেট, এই ট্যাক্স রেট উল্লেখ থাকে তাহলে মনে করতে হবে CF BT দিয়ে আছে। আর এই ট্যাক্স রেট যদি দেওয়া না থাকে তাহলে মনে করতে হবে কি দিয়ে আছে বলো দেখি, CF80। CF80 এখন প্রশ্ন হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে কোনটা লাগে স্যার? অঙ্ক করার ক্ষেত্রে লাগবে হচ্ছে CF80 লাগবে। অ্যান্ড প্রশ্ন স্যার যদি CF BT থাকে তাহলে CF BT দিয়ে তো অঙ্ক করা যাবে না, CF80 করতে হবে। অ্যান্ড CF BT থেকে 80 করতে হলে আমাদের অঙ্কের মধ্যে 7টা কলাম করতে হবে। কয়টা কলাম করব বলো দেখি? 7টা 7টা কলাম করব। তাহলে CF BT থেকে CF80 পর্যন্ত আসতে আমাদের কয়টা কলাম করতে হবে? 7টি। 7টি। কি কি? প্রথমে হচ্ছে ইয়ার, এরপরে CF BT মানে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, CF BT এরপর হচ্ছে ডিপ্রিসিয়েশন, যেটা আমরা 2 নাম্বার স্টেপে বের করব। এরপরটা EBT মানে আর্নিং বিফোর ট্যাক্স। এরপরটা হচ্ছে ট্যাক্স, তারপরে হচ্ছে EAT মানে আর্নিং আফটার ট্যাক্স। আর EATর পরে ঘরটা হচ্ছে CF80। এই হচ্ছে টোটাল 7টা ঘর। তাহলে এই 7টা ঘর আমরা কখন করব? CF80 দেওয়া থাকলে নাকি CF BT দেওয়া থাকলে? CF BT CF BT দেওয়া থাকে। এখন CF BTটা আমরা বুঝবো কিভাবে বলো তো দেখি? ট্যাক্স রেট দেওয়া থাকবে। ট্যাক্স রেট দেওয়া থাকলে, গুড। ট্যাক্স রেট দেওয়া থাকলে আমরা CF80 ঘরটা CF BT থেকে 80 পর্যন্ত আমরা 7টা ঘর করব। আর যদি ট্যাক্স রেট দেওয়া না থাকে তাহলে মনে করতে হবে যে এই CF80 ঘরের মানটাই সরাসরি দিয়ে আছে, তখন আর এই ঘরগুলি করার কোনো প্রয়োজন নাই। হবে না। মনে থাকবে? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই 3টা সাপোর্টিং ওয়ার্কিং করব। এই 3টা ওয়ার্কিং করার পরে এরপরে আপনাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পোস্টের মধ্যে যদি রিকোয়ারমেন্টে পে ব্যাক পিরিয়ড চায়, কি চাই বলো দেখি? পেব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ড, PBP। এই পে ব্যাক পিরিয়ড যদি চাই তাহলে এই CF80 পরে অতিরিক্তভাবে আরেকটা ঘর হবে। CF80 পরে অতিরিক্তভাবে কয়টা ঘর হবে বলো দেখি? একটা একটা ঘর, তার নাম হচ্ছে C.CF80। এই প্রথম C মানে কিউমুলেটিভ, এরপর হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। মনে থাকবে? জি স্যার। তাহলে পে ব্যাক পিরিয়ড যদি চাই CF80 পর অতিরিক্ত কয়টা ঘর? একটি ঘর। একটা ঘর। মনে থাকবে তো? জি স্যার জি স্যার। এরপর পোস্টের মধ্যে যদি DPBP মানে কি ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড যদি বলে তাহলে এই CF80 পরে অতিরিক্তভাবে আরো 3টা ঘর। কয়টা ঘর? 3টা তিনটি। প্রথম হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর, এরপরটা হচ্ছে PV মানে প্রেজেন্ট ভ্যালু, এরপর হচ্ছে C.PB। প্রথম C মানে হচ্ছে কিউমুলেটিভ আর প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা CF80 পরে পেব্যাক পিরিয়ড যদি চাই তাহলে একটা ঘর কাটবো। ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড হলে কয়টা ঘর বলো দেখি? 3টা 3টা ঘর। তিনটি। ওকে, তাহলে আমাকে একটু বলো তো দেখি, আমাদের প্রশ্নের মধ্যে CF BT দিয়ে আছে, আমাদের প্রশ্নে পেব্যাক পিরিয়ড বের করতে বলছে, তাহলে টোটাল কয়টা ঘর হবে? 8টা 8টা ঘর হবে, গুড। এন্ড CF BT দিয়ে আছে, আমাদের পেব্যাক পিরিয়ডে বলছে, ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডে বলছে, তাহলে সেই ক্ষেত্রে কয়টা ঘর হবে? 10টা ভালো করে 11টা। হুম 11টা স্যার। 11টা। 8টা তো পেব্যাক পিরিয়ডের জন্য, আর পেব্যাক পিরিয়ডের পরে ডিসকাউন্ট পেব্যাকের অতিরিক্ত আর কয়টা? ও তিনটা। 3টা। তাহলে 8 আর 3 কয়টা? 11টা। মনে থাকবে? জি স্যার জি স্যার। তাহলে আমরা 2টা রিকোয়ারমেন্ট করলাম, পেব্যাক পিরিয়ড এবং ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। এখন এগুলার সূত্র কি? এখন এই পেব্যাক পিরিয়ডের সূত্র হচ্ছে 2 রকম। একটা হলো CF80 যদি প্রতি বছর সমান হয়, অর্থাৎ প্রথম বছরে যা, দ্বিতীয় বছর তাই, পঞ্চম বছর তাই, ষষ্ঠ বছর তাই, দশম বছর তাই, যদি প্রতি বছর সমান হয় তাহলে পেব্যাক পিরিয়ডের সূত্র হচ্ছে NCU ডিভাইডেড অ্যানুয়াল CF80। তাহলে সূত্র কি? NCU ডিভাইডেড বাই অ্যানুয়াল CF80। CF80। CF80 আর যদি CF80 প্রতি বছর অসমান হয়, অর্থাৎ এক এক বছরে যদি এক একটা হয়, তাহলে সেক্ষেত্রে পেব্যাক পিরিয়ড বা ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড এই দুইটা সূত্রটা সেম,
সূত্র কি এ প্লাস এনসিইউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি। তাহলে বলতে পারেন স্যার যেহেতু সূত্র সেম তাহলে মান কি সেম হবে না, পেব্যাক পিরিয়ডের জন্য করতে হবে একটা ঘর দিয়ে আর ডিসকাউন্ট পেব্যাক করতে হবে অন্য ঘর দিয়ে, অতএব দুইটার ক্ষেত্রে মানগুলি কি হবে না, সিমিলার হবে না। পেব্যাক পিরিয়ডের জন্য কোন ঘরটা লাগে বলো দেখি, সি ডট সিভিট, আর ডিসকাউন্ট পেব্যাক জন্য অতিরিক্ত কয়টা ঘর লাগে, 3টি। তিনটা। 3টি। তাহলে ঘর যেহেতু ভিন্ন তাহলে মান অবশ্যই ভিন্ন হবে, তাই তো? জি স্যার। ওকে, তাহলে প্লেব্যাক পিরিয়ডের সূত্র আমরা কয়টা বললাম, 2টা। একটা সমানের ক্ষেত্রে একটা কি অসমান। অসমানের ক্ষেত্রে। অসমানের ক্ষেত্রে। রুল 2 এ লেখা আছে অসমানের ক্ষেত্রে। প্লেব্যাক রিসিপ্রোকাল যেটাকে আমরা বলবো পিভিআর। প্লেব্যাক রিসিপ্রোকালের সূত্র দুইটা, যখন প্লেব্যাক পিরিয়ড বের করার পরে প্লেব্যাক রিসিপ্রোকাল বের করতে বলবে তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই প্লেব্যাক পিরিয়ড ইন্টু 100। আর প্লেব্যাক পিরিয়ড ছাড়া যদি প্লেব্যাক রিসিপ্রোকাল বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে অ্যাভারেজ ইএটি ভাগ এনসি ইন্টু 100। তাহলে কখন কোন সূত্র হবে আমরা কি বুঝতে পারছি? প্রথম সূত্রটা কখন হবে বলো তো দেখি। প্লেব্যাক পিরিয়ডের মান জানা থাকলে। প্লেব্যাক পিরিয়ডের মান জানা থাকলে বা প্লেব্যাক পিরিয়ডের পরে যদি বের করতে বলে। আর 2 নাম্বারটা কি, প্লেব্যাক পিরিয়ড ছাড়া যদি আমাদের প্লেব্যাক রিসিপ্রোকাল বের করতে তাহলে সেক্ষেত্রে কত নাম্বার সূত্র? 2 নাম্বার। 2 নাম্বার। 3 নাম্বারটা অ্যাভারেজ রেট অফ রিটার্ন ARR। এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, যার সূত্র হচ্ছে অ্যাভারেজ সিএটি ভাগ অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। তাহলে সূত্রটা একজন বলো তো দেখি, অ্যাভারেজ সিএটি ভাগ অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু কি 100। 100। বলো সূত্রটা বলো, ARR মানে অ্যাভারেজ রেট অফ রিটার্নের সূত্র কি? এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। 100, গুড। তাহলে অ্যাভারেজ সিএটি লাগবে এবং অ্যাভারেজ ইনভেস্টমেন্ট লাগবে। অ্যাভারেজ সিএটি বের করার সূত্র হচ্ছে টোটাল ইএটি ভাগ হচ্ছে নাম্বার অফ ইয়ার, অর্থাৎ ইএটি যে কয় বছর থাকবে সবগুলো যোগ করে ওই কয়টা বছর দ্বারা ভাগ করব। আর অ্যাভারেজ ইনভেস্টমেন্টের সূত্র হচ্ছে এনসিইউ প্লাস সেলফ ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল ভাগ 2। তাহলে অ্যাভারেজ ইনভেস্টমেন্টের সূত্র কি, এনসিইউ প্লাস সেলফ ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল ভাগ কত? 2। 2। মনে থাকবে? জি জি স্যার। স্যার। অ্যাভারেজ রেট অফ রিটার্নের সূত্র এটা। তাহলে গেল, এরপরে 4 নম্বর সূত্র হচ্ছে আমরা শিখবো হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা বলি ROI। এই ROI এর সূত্র হচ্ছে অ্যাভারেজ সিএটি ভাগ এনসিইউ ইন্টু 100। অ্যাভারেজ সিএটি ভাগ এনসিইউ ইন্টু কি 100। বলেন যদি কি ROI এর সূত্র কি? এভারেজ ইএটি ভাগ এনসিইউ ইনটু 100। ইন্টু 100। তাহলে আমরা টোটাল 4টা সূত্র দেখলাম। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র এনপিভি, অর্থাৎ নিট প্রেজেন্ট ভ্যালু। এই নিট প্রেজেন্ট ভ্যালু সূত্র দুইটা, আমরা প্লেব্যাক পিরিয়ডের সূত্র দুইটা পড়ছি আর নিট প্রেজেন্ট ভ্যালু এই সূত্র দুইটা। আর বাদ বাকি যে কয়টা সূত্র আছে এই সূত্র সমান থাকলেও যা, অসমান থাকলেও কি তাই, ঠিক আছে? আর নিট প্রেজেন্ট ভ্যালু যদি অসমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা যে সূত্রটা লিখছি এটা যদি আমরা সূত্রের মাধ্যমে করি তাহলে এটা, আর যদি ছকের মাধ্যমে করি তাহলে এই সূত্র আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা ছকের মাধ্যমে অঙ্ক সমাধান করব, অতএব এই সূত্র আমাদের মনে রাখার কোনো প্রয়োজন নাই। মনে থাকবে? জি স্যার। আমরা ছকে করব, অতএব এই বড় সূত্র মুখস্থ দরকার নেই। আমাদের সূত্রটা হবে টিপিবি মাইনাস এনসিও। মনে থাকবে? এনপিবির সূত্র কি বলো দেখি? টিপিভি মাইনাস এনসিও। এন্ড টিপিবি মানে কি টোটাল প্রেজেন্ট ভ্যালু, আর এনসিও মানে কি নিট ক্যাশ আউটফ্লো। ওকে? জি স্যার। আর জি স্যার। যদি সিএফএটি যদি প্রতি বছর সমান হয় তাহলে এখানে যে সূত্র লিখছি এই সূত্রটাই। সূত্র কি, অ্যানুয়াল সিএফএটি সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপর 1 নিচে 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই। এই পুরাটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে টিপিবি আর মাইনাস কি আছে এনসিও। তার মানে মুদ্রা কথা এনপিবি সূত্রটা সেম, টিপিবি মাইনাস কি এনসিও। টিপিবি বের করার জন্য অসমানের ক্ষেত্রে আমরা ছকের মাধ্যমে টিপিবি বের করব, আর সমানের ক্ষেত্রে এই সূত্রের মাধ্যমে কি বের করব, টিপিবি বের করব। উভয় ক্ষেত্রে এনসিওটা কি যাবে বলো দেখি, বাদ যাবে। ঠিক আছে? তাহলে এনপিবির অরিজিনাল সূত্র কি বলো তো দেখি? টিপিবি মাইনাস এনসিইউ।
এনসিও, গুড। এরপরে 6 নাম্বার যেটা সেটা হচ্ছে প্রফিটাবিলিটি ইন্ডেক্স, যেটাকে শর্টকাটে আমরা বলবো হচ্ছে পিআই। কি বলবো বলো দেখি? PI. পিআই। PI পিআই সূত্র হচ্ছে এই এনপিভি সূত্রটাই, শুধু এনপিভি ক্ষেত্রে যেখানে বিয়োগ আর পিআই ক্ষেত্রে সেখানে কি ভাগ ইনটু 100। তো সূত্র হচ্ছে টিপিবি ভাগ এনসি ইনটু 100। তাহলে প্রফিটাবিলিটি ইন্ডেক্সের সূত্র কি বললাম আমরা? TP. কথা বলো। টিপিবি ভাগ এনসিও ইন্টু 100 ইনটু 100, গুড। 7 নম্বর সূত্র হচ্ছে নিট প্রফিটাবিলিটি ইন্ডেক্স, যেটা শর্টকাটে আমি বলবো এনপিআই। কি বলবো বলো দেখি? এনপিআই, আই যার সূত্র কি? এনপিবি ভাগ এনসিও ইন্টু 100 ইনটু 100, গুড। 8 নম্বর সূত্র আমরা শিখবো হচ্ছে সারপ্লাস লাইফ। সারপ্লাস লাইফের সূত্র হচ্ছে নাম্বার অফ ইয়ার মাইনাস হচ্ছে পেব্যাক পিরিয়ড। সারপ্লাস লাইফের সূত্র কি বলো দেখি? নাম্বার অফ ইয়ার মাইনাস কি? PVP. পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড। এই টোটাল 8টা সূত্র দেখালাম। এই 8টা সূত্রের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে পেব্যাক পিরিয়ড এবং হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু। এরপর আরেকটা সূত্র আছে, সেটা কি? আইআরআর। মনে রাখবেন, এই আইআরআর যে পারবে তার এই চ্যাপ্টারটা কাভার। অতএব এই আইআরআরটা আপনাদের 100% গুরুত্ব দিয়ে এই সূত্রটা আমাদের শিখতে হবে, ঠিক আছে? আইআরআর ফুল মিনিং কি বলেন দেখি? জি, স্যার। ইন্টারনাল রেট অফ রিটার্ন, যার সূত্র হচ্ছে এ প্লাস সি ডিভাইডেড বাই সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস কি এ। এই আইআরআর করার জন্য আমাদের মনে রাখতে হবে দুইটা এনপিভির মান লাগবে এবং দুইটা আয়ের মান লাগবে। কয়টা এনপিভির মান লাগবে বলো দেখি? দুইটা। এবং দুইটা কার মান লাগবে? আয়ের মান। যতক্ষণ পর্যন্ত দুইটা এনপিভি এবং দুইটা আয়ের মান না জানবো ততক্ষণ পর্যন্ত আমরা আইআরআর করতে পারবো না। অতএব আইআরআরটা আমাদের ভালো করে দেখতে হবে। এই অঙ্কটা আমরা করব। তো এই ছিল টোটাল 9টা সূত্র। এই 9টা সূত্রের মধ্যে 3টা সূত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে আইআরআর, এরপর ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু, এরপর ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে পেব্যাক পিরিয়ড। এই 3টা সূত্রের 3টাই তোমাদের পরীক্ষার মধ্যে আসবে, ঠিক আছে? আর বাদবাকি সূত্রগুলির সাথে আসবে। তো এর মধ্যে এই যে 3টা বললাম, এই 3টা সূত্র 100% পরীক্ষার মধ্যে আসবে। অতএব মনে রাখবেন যে এই 3টা সূত্রর যদি প্রপার ইউটিলাইজ আপনি করতে পারেন নিজ দায়িত্বে, তাহলে আপনি বিশেষ করে আইআরআরটা যদি আপনি নিজ দায়িত্বে বের করতে পারেন, তাহলে মনে করবেন হ্যাঁ আমার চ্যাপ্টার 2 নাম্বার কি হয়েছে? ক্লিয়ার হয়েছে। তো আসেন তাহলে আমরা বেসিক যেহেতু আলোচনা করলাম, আমরা একটা অঙ্ক শুরু করি। হ্যাঁ, সর্বপ্রথম আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে প্রবলেম 1 নাম্বার, যেটা 2020 সালে এই পিএম মানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্ট সিতে আসছিল, ঠিক আছে? তো প্রশ্নটা লেখা আছে এ ফার্ম ইজ প্ল্যানিং টু ইনভেস্টমেন্ট 30,000 টাকা ইন এ প্রজেক্ট। একটা ফার্ম একটা প্রজেক্টের জন্য কত টাকা বিনিয়োগ করছে বলো দেখি? 30,000 টাকা। তাহলে 30,000 এটা হলো টাকা। বিনিয়োগকৃত কি টাকা। এবার হচ্ছে ডিসকাউন্ট রেট 10%। এই ডিসকাউন্ট রেট মানে হচ্ছে আয়ের মান দিয়ে আছে 10%। এক্সপেক্টেড ক্যাশ ফ্লো ইজ অ্যাজ ফলো। এখানে 1 থেকে 5 বছর পর্যন্ত এবং দেওয়া আছে অ্যানুয়াল ক্যাশ ফ্লো 10,000, 8,000, 14,000, 6,000 এবং 10,000। তাহলে বলেন তো দেখি যে অ্যানুয়াল ক্যাশ ফ্লো যে টাকাগুলো দিয়ে আছে নাকি প্রতি বছর সমান নাকি অসমান দিয়ে আছে? অসমান। সমান। And বলছে নিচে বলছে কমেন্ট অন ওয়েদার দ্য প্রজেক্ট ইজ অ্যাকসেপ্ট অর নট আন্ডার বিলো মেথড। তাহলে নিচের যে মেথডগুলো আছে এই মেথড অনুযায়ী আমরা দেখব যে এটা কি অ্যাকসেপ্ট করা উচিত নাকি অ্যাকসেপ্ট করা উচিত না। তো কমেন্টটা পরে আসে, আগে আমরা অঙ্কটা সমাধান করি। তো অঙ্কটা সমাধান করার জন্য শুরুতেই আমাদের যে ক্যাশ ফ্লো যে দিয়ে আছে 10,000, 8,000, 14,000, 6,000, 10,000 টাকা, এটা কি আমরা CFBT ধরবো না CFAT ধরবো? CFAT। কেন এটি ধরলাম? কারণ এই জায়গায় ট্যাক্স রেট ট্যাক্স না। রেট দেওয়া নাই। ট্যাক্স রেট দেওয়া নেই। তার মানে যে আমরা যে 7টা ঘর করতাম, 7টা ঘর করার পরে যে CFAT বের করতাম, ওই মানটাই আমাদের প্রশ্নে কি সরাসরি দিয়ে আছে। দেয়া আছে। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন 1 নম্বর প্রশ্নে বের করতে বলছে নিট প্রেজেন্ট ভ্যালু। তাহলে এনপিভি সূত্র তোমাদের পড়াইছিলাম 2টা, অসমান থাকলে ছকের মাধ্যমে আর সমান থাকলে কি সূত্রের মাধ্যমে, তাই তো? জি স্যার। তাহলে অঙ্কটা কি অসমান না সমান? অসমান। অসমান। তাহলে আমরা ছকের মাধ্যমে করব। ছকটা হচ্ছে
ইয়ার মনে রাখবেন এনপিপি করার জন্য আমাদের চারটা ঘর লাগবে। কয়টা ঘর লাগবে এনপিপি করার জন্য? 4টা। কি? চারটি। প্রথমে ইয়ার লাগবে, এরপরে CF80, এরপরে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, তারপর হচ্ছে পিবি। এই চারটা ঘরের মান দিয়ে আমরা কি বের করব বলো দেখি? এনপিপি বের করব। এখন প্রত্যেকটা ঘর নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতেছি, মনোযোগ সহকারে খেয়াল করবেন। ইয়ারের মধ্যে সর্বপ্রথম দিব হচ্ছে 0। এই 0 মানে হচ্ছে প্রারম্ভিক বছর। 0 মানে কি বছর বলো দেখি? প্রারম্ভিক বছর। প্রারম্ভিক বছরে CF80 হবে আমাদের এনসিউর মান। আমাদের প্রশ্নে এনসিউ বের করার সূত্র বলছিলাম পারচেজ প্রাইস প্লাস আনুষঙ্গিক খরচ প্লাস কি ওয়ার্কিং ক্যাপিটাল। আমাদের প্রশ্নে শুধুমাত্র লেখা আছে ইনভেস্টমেন্ট, এখানে আনুষঙ্গিক কোনো খরচ নাই, ওয়ার্কিং ক্যাপিটাল কিচ্ছু নাই। তার মানে যে টাকা আছে এই টাকাটাই হচ্ছে আমাদের কার মান বলো দেখি? এনসিউর মান। ঠিক আছে? জি তাহলে স্যার। 0 বছরে যে CF80 হবে এটা কোন টাকাটা হবে বলো দেখি? এনসিউ এর মান হবে, মনে থাকবে? জি জি। স্যার। আর এনসিউর মানটা অলওয়েজ কি হবে? মাইনাস। মাইনাস মানে যে ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিব। ঠিক আছে? এবং এনসিউ যে লাইনটা আছে 0 বছরে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, 0 বছরে প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টরের মানটা অলওয়েজ 1 হবে। অলওয়েজ কি হবে বলো দেখি? 1 হবে। 1 হবে। তাহলে 30,000 মাইনাস 30,000কে 1 দ্বারা যদি গুণ করি তাহলে প্রেজেন্ট ভ্যালু হবে মাইনাস কত? 30,000। 30,000। ক্লিয়ার? ওকে স্যার। এখন এরপরে অঙ্কটা হলো 5 বছর, এই জন্য আমরা 1 থেকে কত বছর দিছি বলো দেখি? 5 বছর। এবং CF80 আমাদের যে মানগুলি প্রশ্নে ছিল 1 থেকে 5 নম্বর বছরে সবগুলো মান আমরা হুবহুব দেখে দেখে যা আছে তাই লিখছি। ক্লিয়ার? জি স্যার। এরপরে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, এই মানটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এট দ্য রেট, আমাদের প্রশ্নে আয়ের মান ছিল কয় পার্সেন্ট? 10%, এর জন্য লেখা আছে 10%। এখন এই মানগুলি কীভাবে বের করব? এই মানটা বের করার জন্য শর্টকাট একটা ফর্মুলা, ক্যালকুলেটর হাতে নাও, লিখবা 1 সমান ভাগ 1 দশমিক। এই দশমিক পর আমাদের এখানে কত পার্সেন্ট আছে বলো দেখি? 10%। 10% মানে 10। যদি 12% থাকতো তাহলে কি নাম পয়েন্টের পরে কি লিখতাম? 12। 15% থাকলে কি লিখতাম? 0.15। বুঝতে পারছি? জি স্যার। তাহলে বলেন জি তো স্যার। দেখি যদি 7% থাকে তাহলে সেক্ষেত্রে কি লিখবো? 1 সমান ভাগ 1 দশমিক 07। 0.7। 07 মনে থাকবে? জি স্যার। এখন ক্যালকুলেটর হাতে নেন, ক্যালকুলেটর হাতে নিয়ে লেখেন 1 সমান ভাগ 1.10 দিয়ে একটা সমান দেন। দেন তো এই মানটা হয়েছে কিনা? দশমিক পরে 4 ঘর যদি নেই। জি স্যার। স্যার 90 বেরিয়েছে। আচ্ছা 90 এর পরে সংখ্যাটা মনে হয় 5 থেকে 5-এর উপরে আছে। ঠিক আছে, এই জন্য 1 যোগ করা হয়েছে। ঠিক আছে? জি। ওকে। জি। ক্যালকুলেটর যেভাবে আছে ওভাবে রেখে জাস্ট আরেকটা সমান দাও। 2 নাম্বার সমান দিলে আর দ্বিতীয়বার সমান দিলে যে দ্বিতীয় ঘরের মান বের হবে। এবার আরেকটা সমান দিলে তৃতীয় ঘরের মান, এরপর আরেকটা সমান দিলে চতুর্থ ঘরের মান, এরপর আরেকটা সমান দিলে পঞ্চম ঘরের মান বের হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে দেখো তো এই প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর বের করাটা যে তোমাদের শিখাইলাম এটা কি মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। শিওর তো? তাহলে বের করার সূত্র কি বলো দেখি? 1 সমান ভাগ 1 দশমিক সুদের হার, যা থাকবে তাই দিব আমরা। ঠিক আছে? জি স্যার। তাহলে এরকম ভাবে যে কয়টা বছর থাকবে ওই কয়টা সমান দিব, মনে থাকবে? জি স্যার। এরপর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মানে CF80 রে পিবি প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর দ্বারা গুণ করব, অর্থাৎ 10,000 ইন্টু এইটা সমান সমান 9,091, 8,000 ইন্টু এইটা সমান সমান 6,611, 14,000 ইন্টু এইটা সমান সমান 10,518, এরকম সবগুলো মান আমরা বের করছি। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে এইটুকুর মধ্যে? না স্যার। নাই। এখন এই যে 1 নম্বর বছর থেকে 5 নম্বর বছরে এই সবগুলোর যোগফল যেটা হবে সেটা হচ্ছে টিপিবি। সেটা কি হবে বলো দেখি? টিপিবি। আর এই যে মাইনাস 30,000 এটা কি? এনসিউ। তো টিপিবি থেকে এনসিউ কি যোগ করা হয় না বিয়োগ করা হয়? বিয়োগ করা হয় স্যার। তাহলে এই 5টার যোগফল থেকে যদি 30,000 টাকা বাদ দেই তাহলে হবে প্লাসের 6,527। এটাই হচ্ছে আমাদের এনপিবির মান। ক্লিয়ার? জি স্যার। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্টের অ্যান্সার হচ্ছে 6,527।
দেখেন 1 নাম্বার রিকোয়ারমেন্ট পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার প্রশ্ন নাই। যতটুকু বোঝাইছি অতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। হ্যালো? প্রশ্ন না নাই স্যার স্যার। প্রশ্ন নাই। ওকে, এরপরে যে পরবর্তী যে দুইটা ঘর, এই দুইটা ঘর নিয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, কারণ এই দুইটা আমি এখন পর্যন্ত শিখাই নাই। এই পর্যন্ত আপনাদের কাজ শেষ। এখন 2 নম্বর প্রশ্নে বলছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র কি? টিপিবি ভাগ এনসিও ইনটু 100। গুড। টিপিপি মানে এই 5টা ঘরের কি যোগফল, যার মান হবে হচ্ছে 36,528। আর এনসিও আমাদের প্রশ্নে দিয়েছে কত? 30। তাহলে 36,528কে 30,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করছি, মান হয়েছে 121.76%। ক্লিয়ার? জি স্যার। তাহলে প্রফিটেবিলিটি ইন্ডেক্স নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। তোমাদের কথা আসতে আসে কেন? কথা তোলা কেমনে করস বুঝি না তো। স্যার জোরেই তো বলতেছি। হ্যাঁ, কথা কিচ্ছু বোঝা যায় না তোমাদের। হেডফোন কাছে নিয়ে কথা বলো। স্যার আমরা তো জোরেই বলতেছি স্যার। হ্যাঁ, জোরে বলতেছো কিন্তু কথা তো শোনা যায় না। আমি তো লাউড পুরা স্পিকার দিছি, তারপর কথা শোনা যায় না। আর অন্য ব্যাসে পোলা মানে কথা থাকে, স্ট্রং কথা থাকে। তাহলে প্রথম দুইটা রিকোয়ারমেন্ট যে বুঝাইছি, প্রথম দুইটা রিকোয়ারমেন্টে কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই। ওকে, এবার 3 নাম্বারটা বের করতে বলছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা হচ্ছে ইন্টারেস্ট হয়েছে, আসলে হবে ইন্টারনাল রেট অফ রিটার্ন, মানে আইআরআর হবে। আইআরআর করার জন্য আমাদের এনপিভি লাগবে কয়টা? দুইটা। আর আই লাগবে কয়টা? দুইটা। আমরা দুইটা। একটা এনপিভির মান পাইছি 6,527। এই 6,527 কত পার্সেন্ট বের করছিলাম বলো দেখি? 10%। 10% দিয়ে বের করছি। তাহলে আমাদের আরেকটা এনপিভি লাগবে এবং কি আরেকটা কি লাগবে বলো দেখি? আয়ের মান লাগবে। এখন এই যে দ্বিতীয় যে আয়ের মান লাগবে সেটা বের করার জন্য আমাদের সূত্র দিয়ে আছে। এই সূত্রটা ডিপেন্ড করবে হলো প্রথম এনপিভি মানের উপরে। এই প্রথম এনপিভি যেটা বের করে 6,500, এটা কি পজিটিভ না নেগেটিভ বলো দেখি? পজিটিভ। পজিটিভ। যদি পজিটিভ হয় তাহলে আমরা বের করব হচ্ছে এইচডিআর। এইচডিআর মানে কি? হায়ার ডিসকাউন্ট রেট। যদি পজিটিভ হয় তাহলে কি বের করব বলো দেখি? এইচডিআর। আর যদি নেগেটিভ হয় তাহলে বের করব এলডিআর, লয়ার ডিসকাউন্ট রেট। মনে থাকবে? জি স্যার। তাহলে 6,527 যেহেতু পজিটিভ, আমরা কি এলডিআর বের করব না কি এইচডিআর বের করব? এইচডিআর। তাহলে আমরা এই এইচডিআর এর সূত্র লিখছি এলডিআর প্লাস এনপিভি অফ এলডিআর ডিভাইডেড বাই এনসি ইন্টু 100 ভাগ হচ্ছে 2। তাহলে এলডিআর আমাদের প্রশ্নে ছিল 10% প্লাস এই 10% দিয়ে এনপিভি বের হচ্ছে 6,528, এনসি ছিল 30,000 ইন্টু 100 ভাগ 2। 10 10ই 6,528 ভাগ 30 ইন্টু 100 যা হবে এর 2 দ্বারা যদি ভাগ করি হবে 10.88%। এই দুইটা যোগ করা হয় 20.88%। এখন এখানে যে মানটা থাকবে এই মানটা ডিপেন্ড করবে হচ্ছে, মনে রাখবেন এই মানটা সবসময় আমাদের হবে 5, 10, 15, 20, 25, 30, 35 এরকম 5 পরপর ব্যবধানের মধ্যে হবে। ঠিক আছে? মানে এই মানগুলি কখনো 6% হবে না, কখনো 7% হবে না, কখনো 13% হবে না, কখনো 19% হবে না। কথা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে এই যে 20.88 যে আছে পার্সেন্ট পাইছে, এটা কার মানে সমান বলতে কি কোনটার কাছাকাছি? 20 এর কাছাকাছি। 20 এর কাছাকাছি। এর জন্য আমরা কত পার্সেন্ট নিছি? 20%। 20%। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে এলডিআর মানে হায়ার ডিসকাউন্ট রেট। হায়ার ডিসকাউন্ট রেট আমরা পেলাম কত পার্সেন্ট? 20%। 20%। তাহলে এই 20% দিয়ে নতুন করে একটা এনপিভি বের করতে হবে এবং ওই এনপিভিটা প্রথমবার এনপিভি কি পজিটিভ হয়েছিল নেগেটিভ হয়েছিল? পজিটিভ। এই 20% দিয়ে যে এনপিভি করে সেটা অবশ্যই 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 নেগেটিভ হবে।
আর এই 20% একটা এনপি বের করব, যেহেতু অসমান অসমানের ছকের মাধ্যমে করব। এই জন্য আমরা এই অতিরিক্ত যে ঘরটা, এই দুইটা ঘর আমরা গ্যাপ রাখছিলাম। তাহলে এখন আমরা মানগুলি আগেরটাই, এই ইয়ার এবং সেভিটি আগেরটাই, শুধু পরিবর্তন হবে এই মাঝখানে দুইটা ঘরের পরিবর্তে এই অতিরিক্ত দুইটা ঘর আসবে। কি প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এট দ্য রেট এখন কত পার্সেন্টে করবো? 20%। 20% আর প্রেজেন্ট ভ্যালু। তাহলে 0 বছরের ক্ষেত্রে প্রেজেন্ট ইন্টারেস্ট ফ্যাক্টর সবসময় কত বলছিলাম? 1 1। এরপরে 1 থেকে 5 বছরে এই 20% এর মান বের করবো, বলো দেখি কিভাবে। 1 সমান ভাগ 1.20। 20 তাহলে ক্যালকুলেটর হাতে নাও, দাও 1 সমান ভাগ 1.20। একটা সমান দিলে প্রথম বছর, আরেকটা সমান দিলে দ্বিতীয় বছর, এরপরে সমান দিলে তৃতীয়, এরপরে চতুর্থ, এরপরে পঞ্চম বছর। বুঝতে পারছি? জি স্যার। এখন আমাদের এই পিবি বের করব হচ্ছে প্রথম বছরে সিএবিটি ছিল 10,000 ইন্টু 0.8333 8,333। 8,000 ইন্টু 0.9644 সমান সমান 5,555। এরকম সবগুলো বের করা পারবো? পারবো স্যার। এখন এই 1 নাম্বার বছর থেকে 5 নাম্বার বছরের যোগফলকে আমরা বলছি টিপিবি। কি বলবো বলো দেখি? টিপিবি। ইপিবি। এটাই থেকে যদি এই 30,000 টাকা বাদ দেয় তাহলে থাকবে মাইনাসের 1,097 টাকা। যেহেতু মাইনাস, এর জন্য এটা ব্র্যাকেটে কি করছি? ক্লোজ করে দিছে। তাহলে এই যে 1,097 এটা হলো নেগেটিভ এনপিভি, আর 6,527 এটা কি নেগেটিভ না পজিটিভ এনপিভি? পজিটিভ। পজিটিভ। তাহলে পজিটিভ এনপিভি কত বলো দেখি? 6,527। আর নেগেটিভ এনপিভি কত? 1097। 97। এই 10% 20% মানে বড় সুদের হার কত পার্সেন্ট? 20%। আর ছোট সুদের হার কয় পার্সেন্ট? 10%। 10%। যখনই এই চারটা মান আমি জানতে পারবো বা বের করা পারবো, তখনই আমি আইআরটা বের করতে পারবো। ঠিক আছে? তাহলে আইআর বের করার জন্য কয়টা মান জানতে হবে তোমাকে বাধ্যতামূলকভাবে? 4টা। 4টা মান। 4টা। এনপিবি একটা পজিটিভ, একটা নেগেটিভ। আইআর এর মান, আইয়ের মানটা একটা ছোট, একটা কি বড়। যেহেতু 4টা মান জানি, বড়। এখন আমরা আইআরটা পারবো। আইআর এর সূত্র লিখছি a প্লাস সি মাইনাস সি ডিভাইডেড সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এখানে কোনটা মানে কি? এখানে এ বি সি ডি, ভালো করে খেয়াল করবেন। বি হচ্ছে বড় সুদের হার, শর্টকাট বাংলায় বলে দিলাম, বড় সুদের কি বলো দেখি? হার। হার। আর এ হচ্ছে ছোট সুদের হার, এ হচ্ছে কি ছোট সুদের কি হার। সি হার। হচ্ছে পজিটিভ এনপিভি। সি হচ্ছে কি বলো দেখি? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ এনপিভি। আর ডি হচ্ছে নেগেটিভ এনপিভি। ডি হচ্ছে কি বলো দেখি? নেগেটিভ। নেগেটিভ এনপিভি। নেগেটিভ এনপিভি। গুড। তাহলে আমাকে বলো তো দেখি, এই যে আমাদের প্রশ্নের মধ্যে এখানে সি এবং ডি এর মান, কোনটা সি এর মান কোনটা ডি এর মান হবে? প্রথমটা স্যার পজিটিভ এনপিভি। সি। সি এর মান। হ্যাঁ, সি এর মানটা কত মুখে বলো? নেগেটিভ পজিটিভ 6527। আর ডি এর মান কত? 1000। 1097। মাইনাস 1,097, মাইনাস বলতে হবে। আর বি এর মান কত? 10% না 20%? 20%। আর এ এর মান 10%। 10%। তাহলে মান বসাইছি। এর মান 10%, সি এর মান 6,527, নিচে সি এর মান 6,527, ডি এর মান আছে এখানে আছে মাইনাস। আর ডি এর মান আমাদের হয়েছিল মাইনাস কত? 1,097। এই মাইনাস আর এই সূত্রের মাইনাস, এই মাইনাসের মানে আছে সব অঙ্কে, প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে এখানে কি হয়ে যাবো গা? প্লাস হয়ে যাবো গা। প্লাস হবে। ঠিক আছে? তাহলে প্লাস 1,097 ইন্টু বি এর মান 20%, এর মান 10%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আমরা মান পাবো 18.56%। 56%। ঠিক আছে? জি স্যার। তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্নটা খুবই ইম্পর্টেন্ট। এখন ইন্টারনাল রেট অফ রিটার্ন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। নাই স্যার। তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্ন কি পারবো আমরা? পারবো স্যার।
ওকে, তাহলে আমি একটা অঙ্ক করে দিলাম, বেসিক আলোচনা করে দিলাম। এরপরে হচ্ছে প্রবলেম 2 থেকে আমাদের অনেক সবগুলো অঙ্ক কি আছে করে দিয়ে আছে। এই অঙ্কগুলি আপনারা কি করবেন দেখবেন। টোটাল অঙ্ক আমাদের আছে, টোটাল অঙ্ক আছে 22টা। তাহলে 22টা অঙ্ক কি একদিনে দিব নাকি ভাগ করে দিব, অর্ধেক অর্ধেক দিব বলো তো দেখি। ভাগ করে দিন স্যার। আচ্ছা ভাগ করে দেয়, তাহলে আমরা আজকে দেখব হচ্ছে 2 থেকে 10 পর্যন্ত, হ্যাঁ 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে। 1 থেকে কত পর্যন্ত দেখবো বলো দেখি। এই যে 10, এই যে এই পর্যন্ত 10 পর্যন্ত। তোমাদের বাসার কাজ। 1 থেকে কত পর্যন্ত? 10 পর্যন্ত। 10 পর্যন্ত। এই 1 থেকে 10 পর্যন্ত আপনারা দেখবেন, যার যেটা সমস্যা হবে সমস্যাটা আগামী ক্লাসে দেখে এরপরে 11 থেকে লাস্ট পর্যন্ত বাসায় কাজ দিব, ওইটা নিয়ে আবার আরেকদিন বসবো। তাই এই চ্যাপ্টার ক্লোজ, মনে থাকবে। জি স্যার। এখানে ছোট্ট একটা কথা বলি যে 0 বছরে যে মাইনাস 1 লাখ টাকা দিয়ে আছে, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? প্রারম্ভিক। মানবিক কি কি, এটা কি দ্বারা প্রকাশ করি আমরা? এই 1 লাখ টাকা আমরা কি বলবো? এনসিও। এনসিও বলবো, ঠিক আছে। তাহলে 10 পর্যন্ত তোমরা অঙ্কগুলি দেখো, যার যেটা সমস্যা হবে সমস্যাগুলি বের করো, আমি আগামী ক্লাসে তোমাদের সমস্যার সমাধান দেখিয়ে দিব, ঠিক আছে। জি স্যার। তাহলে আজকের ক্লাস আমাদের এই বন্ধ থাকবে, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।